প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখেই নিশ্চিত করতে হবে উন্নয়ন ও সমৃদ্ধি, প্রধানমন্ত্রী। ভেস্তে গেল আমেরিকা ইরান যুদ্ধবিরতি, রাতেই ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের। জীবিকার তাগিদে রাতে ফুড ডেলিভারি, যুক্তরাষ্ট্রে গুলিতে প্রাণ গেল বাংলাদেশির। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সঙ্গে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আছি আমি সাদিয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। ভেস্তে গেল আমেরিকা ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি। রাতে ইরানের ওপর ফের ভয়াবহ সামরিক হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের নেটো শীর্ষ সম্মেলন থেকে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে আলোচনা করা এখন স্রেফ সময়ের অপচয়। এই হুঙ্কার এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির জানাজা কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। একই সাথে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। রাশেদ বাপ্পির রিপোর্ট। ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরানের নেতাদের সাথে আলোচনা করা স্রেফ সময়ের অপচয়। গতরাতে ইরানের উপর মার্কিন বিমান হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা গতরাতে তাদের উপর খুব শক্ত আঘাত এনেছি এবং আজ রাতেও তাদের উপর আরো কঠোর হামলা হতে যাচ্ছে। ট্রাম্প আরো বলেন, ইরানের বর্তমান আচরণের পর তিনি দেশটির সাথে নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে আগ্রহী নন। ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে মার্কিন সামরিক বাহিনীকে উস্কানি দিয়েছে। হিসাব খুব সহজ, তারা যদি জাহাজে গুলি চালায় তবে আমরা তাদের উপর চরম আঘাত হানব। তারা যদি এই আন্তর্জাতিক নৌপথ বন্ধ করার চেষ্টা করে তবে মার্কিন সামরিক বাহিনী এর দাঁত ভাঙা জবাব দেবে। এদিকে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে ইরাকের পবিত্র নাজাফ ও কারবালা শহরে লাখো মানুষের অংশগ্রহণে বিশাল শোকযাত্রা ও জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরান থেকে শুরু হওয়া এই বহুজাতিক রাষ্ট্রীয় শোকযাত্রায় অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ নেতারা। শোক মিছিলে অংশ নেওয়া লাখো মানুষ কালো ও লাল পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্রের উপর কঠোর প্রতিশোধ নেয়ার স্লোগান দেয়। আমেরিকা ও ইরানের এই নতুন সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধবিরতি সমাপ্তির ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৮% বেড়ে গেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $৮০ ছাড়িয়েছে এবং মার্কিন WTI তেলের দাম ৭% বেড়ে $৭৫ পৌঁছেছে। তেলের দামের এই লাফিয়ে বাড়ার কারণে বড় ধরনের পতনের মুখে পড়ছে বৈশ্বিক শেয়ার বাজারও। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফুড ডেলিভারি দেওয়ার সময় মোহাম্মদ মাহফুজুল হক নামের এক ৪৩ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী ডোর ড্যাশ চালককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মাহফুজুল হকের বাড়ি বাংলাদেশের রাজশাহীতে। মঙ্গলবার রাতে সাউথ ওয়েস্ট ফিলাডেলফিয়ার কিং সিসিং এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফুড ডেলিভারি দেওয়ার সময় মোহাম্মদ মাহফুজুল হক নামের এক ৪৩ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী ডোরড্যাশ চালককে গুলি করে হত্যা করা হয়েছে। ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৯:৩০টার ঠিক আগে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে রাস্তার উপর নিজের গাড়ির পাশেই মাহফুজুল হককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখনও তার গাড়ির ইঞ্জিন সচল ছিল। উদ্ধার করে তাকে দ্রুত পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আততায়ীরা তার মাথার পেছনে খুব কাছ থেকে গুলি করে। সব প্রমাণ ইঙ্গিত করছে যে ভুক্তভোগীকে টার্গেট করেই এই হামলা চালানো হয়েছে। যেখানে তার মৃতদেহ পাওয়া গেছে তার মাত্র কয়েক ইঞ্চি দূরেই পড়েছিল তার ডোরড্যাশ ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের দুটি ব্যবহৃত খোসা। গাড়ির ইঞ্জিনও চালু ছিল। পুলিশ এই ঘটনার পেছনে থাকা ৩ জন মাস্কধারী সন্দেহভাজনকে খুঁজছে। নিহত মাহফুজুল হকের গ্রামের বাড়ি বাংলাদেশের রাজশাহী। এই ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোকের আবহ বিরাজ করছে। জীবিকার তাগিদে রাতে ফুড ডেলিভারি দিতে গিয়ে এভাবে প্রাণ হারানোর ঘটনা কোনোভাবে মেনে নিতে পারছেন না তার সহকর্মী ও স্বজনরা। এদিকে এক বিবৃতিতে ফুড ডেলিভারি জায়ান্ট ডোরড্যাশ এই ঘটনাকে একটি অর্থহীন নৃশংসতা বলে আখ্যা দিয়েছে। তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনতে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
হত্যাকাণ্ডের পর ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ, তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রে একের পর এক প্রবাসী বাংলাদেশের খুনের ঘটনায় এখন সাধারণ প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন দেখা দিয়েছে। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটানে ভেঙে পড়ার ঝুঁকিতে থাকা বহুতল ভবনটির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। ডিপার্টমেন্ট অব বিল্ডিংস জানিয়েছে, দীর্ঘ কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পর ভবনটির কাঠামো এখন স্থিতিশীল রয়েছে। তবে ধসে পড়ার প্রাথমিক ঝুঁকি এড়ানো গেলেও আশপাশের বেশ কয়েকটি ভবনে এখনও জরুরি ইভাকুয়েশন অর্ডার বা খালি করার নির্দেশ জারি রাখা হয়েছে। নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটনের 235 ইস্ট 42 নম্বর স্ট্রিটের ক্ষতিগ্রস্ত বহুতল ভবনটি এখন সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ডিপার্টমেন্ট অব বিল্ডিংস অব কমিশনার আহমেদ তিগানি নিশ্চিত করেছেন, জরুরি উদ্ধার পরিকল্পনা অনুযায়ী ভবনটির ঝুঁকি এখন নিয়ন্ত্রণে। তবে এখনও ওই এলাকার 42 ও 43 নম্বর স্ট্রিটের বেশ কিছু অংশ বন্ধ রাখা হয়েছে এবং 5টি ভবন আংশিক বা সম্পূর্ণ খালি রয়েছে। এর আগে গত মঙ্গলবার সকালে সাবেক ফাইজার সদর দপ্তরের এই 33 তলা ভবনের 21 তলার দুটি প্রধান কলাম হঠাৎ মচকে যায় এবং ওপর থেকে ইট খসে পড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে সেখানে অতিরিক্ত বিম এবং কলাম এনে জোড়াতালি দেওয়ার কাজ শুরু করেন প্রকৌশলীরা। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে 400 স্কুল শিক্ষার্থী সহ আশপাশের সবাইকে নিরাপদে সরিয়ে নেয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দায়িত্বশীলরা জানান, ভবনটি কখনোই পুরোপুরি ধসে পড়ার ঝুঁকিতে ছিল না। এটি মূলত একটি সাধারণ নির্মাণ দুর্ঘটনা। পুরো প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং এবং পরিকল্পনা খুবই নিখুঁত ছিল। কেবল ওই দুটি নির্দিষ্ট কলাম অতিরিক্ত ওজন সহ্য করতে না পারায় এই বিপত্তি ঘটেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1961 সাল থেকে ভবনটি ফাইজারের অফিস ছিল, যা 2024 সালে 1500 ইউনিটের একটি আবাসিক ফ্ল্যাটে রূপান্তর করার কাজ শুরু হয়। সিটির ইতিহাসে এটি সবচেয়ে বড় অফিস টু রেসিডেন্সিয়াল প্রকল্প। তবে তদন্তে জানা গেছে, এই ভবনে নিরাপত্তা লঙ্ঘনের কারণে গত বছর থেকেই একাধিক অভিযোগ ছিল এবং জেনারেল ঠিকাদারকে ইতিপূর্বে $32,000-এরও বেশি জরিমানা করেছিল সিটি প্রশাসন। 2027 সালের মধ্যে এই মেগা প্রজেক্টটি শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান দুর্ঘটনার কারণে কাজ সাময়িক স্থগিত রয়েছে। আগামী আরও কয়েকদিন এই এলাকায় থমথমে পরিস্থিতি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ বজায় থাকবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক সিটিতে তীব্র তাপদাহের মধ্যে এসি বা এয়ার কন্ডিশনার ব্যবহারের পরামর্শ দিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন মেয়র জোহরান মামদানি। গত সপ্তাহের 100 ডিগ্রি ছুঁই ছুঁই গরমে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নাগরিকদের এসি 78 ডিগ্রিতে রাখার আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু নিউ ইয়র্ক পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে মেয়রের এই আহ্বানের পেছনের আসল চিত্র এবং সিটির বিদ্যুৎ গ্রিডের ভয়াবহ দুর্বলতা ফাঁস হয়ে গেছে। নিউ ইয়র্ক সিটিতে তীব্র তাপদাহের মধ্যে এসি বা এয়ার কন্ডিশনার ব্যবহারের পরামর্শ দিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্ক পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, সাধারণ মানুষকে তীব্র গরমে কষ্ট করে এসি 78 ডিগ্রিতে রাখার পরামর্শ দিলেও মেয়রের নিজের প্রশাসনই তা মানছে না। সিটি হলের অধীনস্থ 20টি সরকারি অফিসের মধ্যে 15টিতেই এসি চলছিল অনেক কম এবং আরামদায়ক তাপমাত্রায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়রের এই স্ববিরোধী অবস্থান বা ভণ্ডামি নিয়ে তীব্র ট্রল ও সমালোচনা শুরু হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কের আড়ালে লুকিয়ে আছে আরো বড় এক সংকট। মেয়রের নিজের ভুল নীতির কারণে আজ নিউ ইয়র্কের বিদ্যুৎ গ্রিড ধ্বংসের মুখে পড়েছে। এদিকে সমালোচনা শুধু মেয়রের এসির তাপমাত্রা নিয়ে হচ্ছে এমনটা নয়। আসল সত্য হলো, মেয়র মামদানি অতীতে যেসব অবাস্তব জলবায়ু নীতি সমর্থন করেছিলেন তার কারণেই আজ সিটির বিদ্যুৎ গ্রিড এই পতনোন্মুখ অবস্থায় পৌঁছেছে। কন এডিসনের মতো কোম্পানিগুলো গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ বাদ দিয়ে মেয়রের চাপানো পরিবেশ এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বিদ্যুৎ বিল 50% বাড়িয়ে দিয়েছে। অনুসন্ধানে জানা যায়, 2021 সালে অ্যাসেম্বলিতে থাকাকালীন মেয়র মামদানি কঠোর পরিবেশ আইনের পক্ষে অন্ধ অবস্থান নেন। 2023 সাল থেকে কার্যকর হওয়া নিয়মের কারণে সিটির প্রায় 1 ডজন ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যায়। অথচ বেসরকারি কোম্পানিগুলোকে তাদের পাওয়ার প্ল্যান্ট আধুনিকায়ন করার কোনো সুযোগ দেওয়া হয়নি। ফলে একদিকে সিটির বাতাস আরও দূষিত হয়েছে, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে গ্রিড এতটাই দুর্বল হয়ে পড়েছে যে প্রতি গরমেই এখন সিটিতে ব্ল্যাক আউটের আশঙ্কা তৈরি হচ্ছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ব্যর্থতার সুযোগে সমাজতান্ত্রিক স্লোগান দিয়ে গত বছর মেয়রের চেয়ারে বসেছিলেন জোহরান মামদানি। তবে চলমান এসি বিতর্ক প্রমাণ করে দিচ্ছে যে সস্তা প্রচারণার আড়ালে সিটির মূল জ্বালানি সংকটকে আর ধামাচাপা দেওয়া সম্ভব নয়। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের 10 পয়েন্টে বিপদসীমার উপরে পানি। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে 7 জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির উদ্যোগে সিটির 2709 ফেয়ারমাউন্ট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়। বিএএসজির উদ্যোগে আগামী 12 আগস্ট বুধবার আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন উপলক্ষে এই মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিএএসজির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, সাংস্কৃতিক উৎসবের আহ্বায়ক মোজাহার আলী ও সদস্য সচিব মামুনুল হক মামুন সাংস্কৃতিক উৎসবের বিস্তারিত তুলে ধরেন। সাংস্কৃতিক উৎসব আয়োজক কমিটির সদস্যরা সহ বিএএসজির কার্যনির্বাহী কমিটির সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বাংলাদেশের প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠান, বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠান, শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সম্মাননা, বৃত্তি প্রদান, দেশীয় খাবার ও দেশীয় পণ্যের স্টল, রাফেল ড্র। মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিএএসজির নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এবছর তারা সাউথ জার্সির প্রবাসী বাংলাদেশিদেরকে একটি ভিন্নধর্মী সুন্দর মনোমুগ্ধকর সাংস্কৃতিক উৎসব উপহার দিতে পারবেন। আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে। এবার দেশের সংবাদ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কার বিষয় নয়, বরং এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখেই উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একটি সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলে একটি করে গাছ লাগানোর মধ্য দিয়ে প্রতিটি প্রাণের জন্মকে উদযাপন ও স্মরণীয় করে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নতুন বৃক্ষরোপণ অবশ্যই জরুরি, তবে রোপিত গাছ নিরাপদে বেড়ে উঠছে কিনা তা নিশ্চিত করা তার চেয়েও বেশি জরুরি। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণই একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গঠনের ভিত্তি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক 2025, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026 এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 প্রদান করেন। এছাড়া সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে স্মারক হিসেবে একটি করে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন। পাশাপাশি পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত বৃক্ষ মেলা ও পরিবেশ মেলার বিভিন্ন স্টলে ঘুরে দেখেন। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আপিল বিভাগ একই সঙ্গে আদেশ দিয়েছেন 15 সংশোধনীর রাষ্ট্রীয় মূলনীতির বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে সংসদ। 2011 সালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে রায় দেন। পরে ওই বছরের জুনে 15 সংশোধনী পাশ করে আওয়ামী লীগ সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ 54টি বিষয়ে সংশোধনী আনা হয়। এর মধ্যে ছিল ধর্মনিরপেক্ষতা, সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবিধানের ৫ম সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল থাকার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, নির্বাচনকালীন সরকার কিভাবে এবং কারা নিয়ে গঠিত হবে সে বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তিনি জানান। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তার ফলেই অন্তর্বর্তীকালীন সরকারের ধারণার সূচনা হয়। পরবর্তীতে সেই ধারণার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে বিএনপি সংসদে ত্রয়োদশ সংশোধনী বিল উত্থাপন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক কাঠামো তৈরি হয়। আইনমন্ত্রী বলেন, গত ১৬ থেকে ১৭ বছর ধরে বিএনপি এই ব্যবস্থার পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের মোট 10টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরও 4টি পয়েন্ট সতর্কসীমায় অবস্থান করছে। এর ফলে 2 বিভাগের 7টি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ু এবং উজানের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে 5ম দিনের মতো রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাঘাইছড়িতে কাঁচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে 30টি গ্রামের হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী পরিবারগুলোর অনেকেই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। প্রশাসন বলছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এবং বন্যা কবলিত মানুষের জন্য জেলায় 204টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে জেলার 44টি আশ্রয় কেন্দ্রে 4166 জন মানুষ আশ্রয় নিয়েছেন। এর মধ্যে বাঘাইছড়ি উপজেলাতেই প্রায় 2500 পানিবন্দী মানুষ রয়েছে। প্রিয় দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে। সুখবর পেলেন মিশরের কোচ হোসাম হাসান, চুক্তি নবায়ন করছে ফুটবল অ্যাসোসিয়েশন। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবারে খেলার খবর। বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রধান কোচ হোসাম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ইএফএ সভাপতি হানি আবু রিদা। তিনি বলেন, অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ প্রধান কোচ হোসাম হাসান এবং দলের সহকারী পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। মিশরের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, যমজ 2 ভাই হোসাম ও ইব্রাহিম হাসানের নতুন চুক্তির মেয়াদ থাকবে 2030 বিশ্বকাপ পর্যন্ত। 59 বছর বয়সী হোসাম হাসান 2024 সালের ফেব্রুয়ারিতে মিশরের দায়িত্ব নেন। তার অধীনেই দলটি 2025 সালের আফ্রিকা কাপ অফ নেশনসের সেমিফাইনালে পৌঁছায়। হোসাম হাসানের অধীনেই 2026 বিশ্বকাপে ইতিহাস গড়ে মিশর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় ফারাওরা। এরপর বেলজিয়াম ও ইরানের সঙ্গে ড্র করে রানার্স আপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে। ফিফা বিশ্বকাপ 2026 শুধু মাঠের লড়াই নয়, আর্থিক দিক থেকে ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে চলেছে। এবার চ্যাম্পিয়ন দল পাবে 5 কোটি 10 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 627 কোটি টাকা। কিন্তু বাকিরা কত পাচ্ছে? চলুন জেনে আসি বিস্তারিত সংবাদে। এবারের মোট পুরস্কার তহবিলের পরিমাণ 87 কোটি 10 লাখ মার্কিন ডলার। 2022 সালের কাতার বিশ্বকাপের তুলনায় যা প্রায় দ্বিগুণ। সেবার পুরস্কার তহবিল ছিল 44 কোটি ডলার। পুরস্কার কাঠামো অনুযায়ী চ্যাম্পিয়ন দল পাবে 5 কোটি 10 লাখ ডলার, রানার্স আপ 3 কোটি 40 লাখ ডলার, তৃতীয় স্থান 3 কোটি ডলার এবং চতুর্থ স্থান 2 কোটি 80 লাখ ডলার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে 2 কোটি ডলার। শেষ 16 বাদ পড়া দলগুলো 1 কোটি 7 লাখ ডলার এবং গ্রুপ পর্ব পেরিয়ে যাওয়া দলগুলো 1 কোটি 20 লাখ ডলার পাবে। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই অন্তত 1 কোটি 25 লাখ ডলার পাবে। এর মধ্যে 1 কোটি ডলার অংশগ্রহণ ফি এবং 25 লাখ ডলার প্রস্তুতি ফি। এদিকে ফিফার মোট আয় হচ্ছে 1300 কোটি বা 13 বিলিয়ন ডলার। এর মধ্যে টিভি স্বত্ব বিক্রি থেকে 426 কোটি, টিকিট বিক্রি থেকে 300 কোটি এবং পৃষ্ঠপোষকতা ও লাইসেন্স থেকে 320 কোটি ডলার আসছে। এবার প্রথমবারের মতো ফিফা টিকটক ও ইউটিউবে প্রতিটি ম্যাচের প্রথম 10 মিনিট সরাসরি সম্প্রচার করে আয় বাড়াচ্ছে। এছাড়া চাহিদা অনুযায়ী টিকিটের দাম নির্ধারণের নতুন পদ্ধতিতে ফাইনালের টিকিটের দাম প্রায় 11,000 ডলারে উঠেছে, 2022 সালের তুলনায় প্রায় 7 গুণ বেশি।
ফিফা জানিয়েছে মোট আয়ের মধ্যে $1,170 কোটি ফুটবলের উন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে। তবে পুরস্কার তহবিলের $87 কোটি 10 লাখ ফিফার মোট আয়ের মাত্র 6.7%। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। 6 জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ঘরোয়া পরিবেশে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউড সুপারস্টার আমির খান। তবে এই বিয়েতে সবচেয়ে বেশি আলোচনা এসেছে তার বিশেষভাবে তৈরি করা বিবাহের আংটিটি, যার উপর বসানো হয়েছে 40টি আসল হীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গৌরি স্প্রেডকে উপহার দেওয়া আংটিটি তৈরি করেছে জুয়েলারি ব্র্যান্ড কুইন। এর কেন্দ্রে রয়েছে মাদাগাস্কার থেকে আনা অত্যন্ত বিরল ক্যাবোসন কাঠ প্রাকৃতিক রুবি। রুবিটি সংগ্রহ করতে লেগেছে 3 মাস, কারণ এই মানের রুবি বিশ্বের মোট রুবির মাত্র 0.1%-এরও কম। আংটিটি তৈরিতে লেগেছে 256 ঘন্টারও বেশি সময় এবং 131 জোড়া দক্ষ হাতের কাজ। সোনার তৈরি মুকুটের মতো ডিজাইনের উপর বসানো হয়েছে 40টি আসল হীরা। এটি প্রথম নয়, এর আগেও আমির গৌরীর জন্য বিশেষভাবে তৈরি একটি আংটি উপহার দিয়েছিলেন। সেটিতে ছিল ব্রাজিল থেকে আনা বিরল অ্যাকোয়ামেরিন পাথর এবং তার চারপাশে 40টি প্রাকৃতিক হীরা। বিয়েতে সাদামাটা পরিবেশ বজায় রাখলেও বিশেষ আবেগময় একটি মুহূর্ত তৈরি হয় যখন আমিরের ছেলে আজাদ রাও খান ও গৌরীর ছেলে কুইন আংটিটি বহনকারীর দায়িত্ব পালন করেন। বিয়েতে সাবিয়া সাচি মুখার্জির ডিজাইন করা কাস্টম পোশাকে সেজেছিলেন গৌরী। ঐতিহ্যবাহী লাল রঙের বদলে তিনি বেছে নেন সাদা ফুলের কাজ করা লিমিটেড লেহেঙ্গা। পান্না পাথর খচিত পলকি গহনা এবং মাথায় দিয়েছিলেন সাদা ফুলে সাজানো বোহেমিয়ান ফিস্টেল বেনি। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। হলিউডের কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলানের সঙ্গে সেলফি তুললেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক ও কন্টেন্ট ক্রিয়েটর রাশিদুজ্জামান রাকিব, যিনি দর্শক মহলে RNAR নামে পরিচিত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 6 জুলাই লন্ডনের লেস্টার স্কয়ারে নোলানের নতুন ছবি দ্য অডিসির ওয়ার্ল্ড প্রিমিয়ারে নোলানের নির্বাচিত 250 ভক্তের একজন হিসেবে আমন্ত্রণ পান রাকিব। প্রিমিয়ারে নোলানের পাশাপাশি উপস্থিত ছিলেন তার স্ত্রী ও প্রযোজক এমা থমাস, অ্যান হ্যাথওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া ও রবার্ট প্যাটিনসন। রাকিব ফেসবুকে লিখেছেন, নোলান যখন তার দিকে এগিয়ে আসছিলেন তখন টিমের একজন বললেন, স্যার উনি আপনার বড় ভক্ত। নোলান তখন চিরচেনা বিনয়ী হাসি দিয়ে বললেন, ওহ তাহলে তুমিই সেই মানুষ। সেই অবিশ্বাস্য মুহূর্তের কথা জানাতে গিয়ে রাকিব বলেন, এরপর তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার সুযোগ হলো, সেলফি তুললাম এবং অটোগ্রাফ নিলাম। সবশেষে চলে যাওয়ার সময় নোলান আবার তার দিকে তাকিয়ে চিয়ার্স বলে ইশারা করলেন। নোলানের সঙ্গে এই দেখার অনুভূতি জানাতে গিয়ে রাকিব বলেন, নোলানের সিনেমা দেখার পরই চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে। নোলানের জীবনে বড় প্রভাব রয়েছে বলেও জানান তিনি। প্রায় 8 বছর ধরে বাংলা সিনেমা নিয়ে সমালোচনামূলক ভিডিও বানিয়ে রাকিব নিজেকে দেশের চলচ্চিত্র বিষয়ক অন্যতম শীর্ষ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখেই নিশ্চিত করতে হবে উন্নয়ন ও সমৃদ্ধি, প্রধানমন্ত্রী। ভেস্তে গেল আমেরিকা ইরান যুদ্ধবিরতি, রাতেই ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের। জীবিকার তাগিদে রাতে ফুড ডেলিভারি, যুক্তরাষ্ট্রে গুলিতে প্রাণ গেল বাংলাদেশির। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ লিখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএ এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।